খুবই অসুস্থ আজকে, অন্য দিনের তুলনায় খুবই অসুস্থ। আসলে চিকিৎসা হচ্ছে ঠিকই, কিন্তু দেহটা ক্রমশই ভেঙে পড়ছে। তবুও আপনাদের কাছে পাওয়ার জন্যে আমার ভালো লাগে, আপনাদের সহযোগিতা সান্নিধ্য ভালো লাগে বলেই আয়োজনটা করেছি। যে একটা অকেশন জীবনে তো আর আসবে না, 80তম জন্মদিন জীবনে আসবে না, তাই কষ্ট হলেও আপনাদের ডেকেছিলাম যে সন্ধেবেলা একটু আসুন, কিন্তু সেই এক্সপেকটেশন পূর্ণ হলো না। রবিদা, আপনার যে দলবল সেদিন দোল খেলে গেল, কেউই আসেনি। সেই রকম অরুণদার দিকেও যেসব অনিমেষ, সাধনা গোলদা, কানাইলাল সাহু সবই অনুপস্থিত। তো সেই জন্যে খুবই আশাহত হওয়ার মতো ব্যাপার। তবুও বলি যে দৈব কৃপায় বেঁচে আছি। 25 সাল আমার বাঁচার কথা নয়, কিন্তু ডাক্তারবাবু ভাস্কর চক্রবর্তী একজন দৈব প্রেরিত ডাক্তার, কোনোদিন একটা পয়সাও নেননি। সপ্তাহের পর সপ্তাহ চেক আপ করেছে, ওষুধ দিয়েছেন, আমি খেয়ে খেয়ে বেঁচে রয়েছি। তো এটা একটা খুব বিস্ময়ের ব্যাপার যে বেঁচে থাকার কথা নয়, কিন্তু বেঁচে আছি। বাসুদেব ঘটক আপনি চেনেন, খুবই ভালো লোক, আমাকে ভর্তি করিয়েছিল বেলুড়ে। এই যে আমার একটা সংগঠন গড়ে উঠেছিল, কর্মী, উদ্যোগী, সমাজ সচেতন, সেইটুকু সম্বল করেই আমি এখনো দাঁড়িয়ে আছি। আর সীমা বয়স হয়ে গেছে, অসুস্থ, যথেষ্ট সেবা যত্ন করেছে আমাকে, কিন্তু আর পারছে না, দেহ দিচ্ছে না। কিন্তু কোনো সাবস্টিটিউটও দিতে পারিনি, তো ওর একটা সাবস্টিটিউট দরকার, ফলে চাপটা রয়েই গেছে। তো এত কিছু প্রতিকূল অবস্থাকে মানিয়ে নিয়ে আজকের অনুষ্ঠানটা করছিলাম, যদি আপনাদের একটু আনন্দ দেওয়া যায়। এবং লালু যেদিন থেকে মা চলে গেছেন, আমার সঙ্গী, আমার শূন্যতা ছোট ভাইয়ের মতো ভরিয়ে রেখেছে। মানে বেঁধে রাখলেও সেখান থেকে ছুটে এসে ঘরের দরজায় ছিটকিনি দেওয়া আছে, ছিটকিনি খুলে ও ঢুকে পড়বে, কারণ ও আমার পাশে শোবে, আর কোথাও শোবে না। সেই এক বালিশে মাথা দিয়ে শুয়ে থাকবে। ওই জন্যে আমি তাকে ভাইয়ের মতোই ভালোবেসেছি। আজকে দুর্ভাগ্য, আজকে সে উপস্থিত থাকতেই পারতো, যথেষ্ট ভালো ছিল, কিন্তু তার কিডনি ফেলিওর হওয়ায় তাকে আমরা হারালাম, কিছুতেই ভালো করতে পারলাম না। সবে 1 মাস হয়েছে চলে গেল লালু, নাহলে আজকে লালু এখানে উপস্থিত থাকতে পারত। তাই বলছিলাম, রবীন্দ্র, আপনি এখানে বসে সভাটা পরিচালনা করুন। আমার এত কাশি আসছে, আর বিশেষ কথা বলতে পারবো না। আপনাদের সবাই একটি কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই যে এসছেন এবং আমাকে যতটুকু পারেন আনন্দ দিয়েছেন। গৌতম দার এটা আমাদের গর্বের বিষয়, ভালো লাগার বিষয়। গৌতম দা 80 পেরিয়ে 81-তে পদার্পণ করলেন। শত আয়ু বা তারও বেশি কামনা করি। বিষয়টা যে জায়গা, গৌতম দার প্রতি আমাদের শ্রদ্ধা ভালোবাসা কেন?
কলকাতা শহর বা বাংলায় ঘুরতে গেলে এই বয়সে অনেক গৌতম রায় ঘরে ঘরে হয়তো খুঁজলে পাবো। তো আমাদের গৌতম দা হচ্ছে সেখান থেকে ভিন্ন মাত্রার মানুষ। তিনি একটি সম্ভ্রান্ত পরিবার। কি হলো, থাক না, কি ক্যামেরা মোবাইল চাইছে। তিনি একটি অত্যন্ত সম্ভ্রান্ত পরিবারের সন্তান, বাংলা তথা ভারত বিখ্যাত বললে ভুল হবে না। তার সত্ত্বেও সেই পরিবারের সন্তান এবং সমস্ত দিক দিয়ে যদি আমরা বিচার বিশ্লেষণ করে দেখেছি, একটি পরিপূর্ণ মানে স্বয়ম্বর সভা, মানে পরিবারের তার জন্ম, অন্ন, বস্ত্র, বাসস্থান, স্বাস্থ্য, শিক্ষা, যে কথাগুলো মৌলিক কথায় যা আমরা দাবি করি তা সবটাই গৌতম দা। কিন্তু তিনি সেই লাইফ লিড করেননি। তাহলে গৌতম দা গাড়িটা করতে পারতেন, বড় একটা বাড়ি থাকতে পারেন, বড় ফ্ল্যাটে থাকতে পারেন, গাড়িটা সন্ধ্যেবেলায় নিয়ে একটা সঙ্গিনী, বিয়ে করার দরকার পড়ে না, একটা সঙ্গিনী জোগাড় করে এখনই ঘুরতে যেতে পারতেন। তাহলে সেই গৌতম দা হচ্ছে সমাজ সংস্কারক। তার প্রতিটা মানুষের একটা লিমিটেশন আছে, আমার এইটুকুনি কারো এতটা। তার এই জায়গা থেকে দাঁড়িয়ে সমাজের যে পরিস্থিতি উনি দেখেছেন, ছাত্র জীবন থেকে তার বোধ উদয় হয়েছে, সামাজিক কর্মকাণ্ডের মধ্যে নিজেকে নিয়োজিত করেছেন। কি করে সমাজে পরিবর্তন করা যাবে, আগামী দিনে আমরা কিভাবে সুস্থ থাকতে পারি, সামগ্রিক এই যে ভাবনা, ওনাকে সেই সুখ থেকে, যে সুখের কথা ভাবে মানুষের সুখ থেকে সরিয়ে এনে উনি জনসাধারণের কথা ভেবে এই রাস্তা অবলম্বন করে এতদিন ধরে চলেছেন। এবং আরো বড় বিষয় যে আমি দেখেছি ছোট ছোট, আমি ভারত সভার সদস্য, উনিও আমরা পারিনি। ভারত সভার একটা ছোট ঘর আছে, এটা এই কারণেই বলি, উপরতলায় যারা গেছেন, একটা সময় ভারত সভা ওই ঘরটাকে ভাড়া দিয়েছিল একটি কোম্পানিকে, মাসে ভাড়া বা ইয়ারলি কন্ট্রাক্ট। আমরা যখন দায়িত্বে ফিরলাম, তাকে অনেক কষ্ট করে, তখনকার যারা তখন নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট, অনেক কষ্ট করে অরুণদার মতো মানুষ, আমাদের মানিকদার মতো মানুষ, এরা মিলে সেই জায়গা থেকে বহু বিপত্তি ছিল সরিয়ে আমরা নিয়ে এলাম। নিয়ে আসার পরে ছাড়িয়ে ওই ঘরটাকে আমরা ভাড়া করেছিলাম 300 টাকা। কারণ ছিল কি, ছোট ছোট, আমরা একটা বক্তব্য ছিল, ছোট ছোট অর্গানাইজেশন আছে, 20 জন, 25 জন, 30 জন, তারা অল্প পয়সায় যাতে সভা সমিতিটা করতে পারে, সেটা পরবর্তীকালে বাড়িয়ে বাড়িয়ে আমি তার দায়িত্বপ্রাপ্ত একজন, উনি আমার সঙ্গে আছেন সম্পাদক, সেটাকে আজকে 1000 টাকা করে দেওয়া হয়েছে। যে ছোট ছোট প্রান্তিক ছোট ছোট যাদের গণ আন্দোলন করেন সমাজে, তাদেরও ভূমিকা আছে, তাদের জায়গা ছোট হয়ে গেল। কিন্তু সেখান থেকে দাঁড়িয়ে গৌতম দা তার এই বাড়িটার মধ্যে, ঘরের মধ্যে এইরকম ছোট ছোট সংগঠনগুলো যারা করেন, যারা সমাজের কাজ ন্যায্যভাবে করতে চান, তাদের জন্য অবারিত দাঁড় করে দিয়েছেন। একজন বিপ্লবী মানুষকে কেউ যদি 10 টাকা দেয়, তিনিও কিন্তু বিপ্লবী। গৌতম দা কিন্তু সে অর্থে একজন বিপ্লবী প্রাণ পুরুষ। তাকে আমি আর কি বলতে পারি, খুব মানে যতদিন থেকে আলাপ হয়েছে সেদিন থেকে দেখেছি। এবং সুভাষচন্দ্র বসুর কথা তিনি বলেন, সুভাষচন্দ্র একান্ত ভক্ত মানুষ, এবং তিনি মনে করেন, এখনো বলেন, যে সুভাষচন্দ্র যদি মতাদর্শে বা সেই অবস্থায় যদি দেশ টুকরো না হতো, তাহলে ভারতবর্ষের এই অবস্থায় বদলে যেতেন। তিনি চেষ্টা করে দেখেছেন যে আমরা যে আমরা খাবার দাবার খাই অজৈব সার থেকে, উনি চেষ্টা করেছেন জৈব সার থেকে যে ফসল উৎপাদন হবে, সেই খাবার যদি মানুষ খায় তার রোগ শোক কমবে, চিকিৎসা খরচ কমবে, সুস্বাস্থ্যতা থাকবে। এই যে বিশাল বিশাল প্রচার, যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা করেছে বলেই আজকে আমাদের কাছে গৌতম দা, আমরা তাকে প্রাণ ভরে আজকের দিনে আমার ব্যক্তিগত শ্রদ্ধা জ্ঞাপন করছি। আর সেই সঙ্গে আমাদের ক্ষুদ্র প্রয়াস, আমাদের সঙ্গে থাকেন, আমার সঙ্গে জানেন
রূপা থাকে, আমাদের সঙ্গে আমাদের কি বলে অজন্তা থাকে। আমরা একটা ক্ষুদ্র প্রয়াস চেষ্টা করেছি এই দিনে একটা উপহার ওনার হাতে তুলে দিতে। সেটা হচ্ছে, আমি আশা করি ভালো লাগবে, সবাই পছন্দ করে এই যে পাঞ্জাবিটা, আশা করি ভালোই লাগবে। আর সেই সঙ্গে ফুলটাও আনা হয়েছে নিশ্চয়ই, এটাও আমি এই গৌতম দার হাতে তুলে। আচ্ছা সব, হ্যাঁ আসুন আসুন আসুন। রাজ আড্ডা এবং আমাদের সমস্ত সংগঠন সবাই মিলে সকলের সব থেকে এটা গৌতম দার হাতে তুলে দিলাম। ধরুন, গৌতম দা দীর্ঘজীবী হোক, গৌতম দা শতায়ু হোক। আচ্ছা, ওনাকে নিয়ে ছবিটা তুলুন, উনি বাদ পড়ে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি এদিকে এসো, তুমি এদিকে এসো, তুলে দেবে। আপনি ধরুন এখানে, হ্যাঁ হ্যাঁ, ওখানে ছবি উঠে যাচ্ছে, অসুবিধা নেই। ঠিক আছে, থ্যাংক ইউ। এরই সাথে আমি এই বইটি গৌতম দাকে দিয়ে হ্যাঁ হ্যাঁ, আমি বাহ। তার কালার বর্ষ আয়ু হোক এটাই কামনা করে কামনা করি। আমি চলে যাচ্ছি, আমার একটা অন্য হ্যাঁ মিটিং হ্যাঁ, আছে। ঠিক আছে। গৌতম দা, রংটা পছন্দ তো? রংটা পছন্দ? ঠিক আছে। আপনি থাকুন আমাদের সঙ্গে, সুস্থ হবে, আমরা অনেক আনন্দিত। আচ্ছা, এখানে আপনারা গৌতম দাস সম্পর্কে আমার যতটুকুনি আমার ভাবনা থেকে মূল্যায়ন করতে পেরেছি করেছি, আপনারাও সবাই দু চার কথা বলতে পারেন। অরুণ দা অন্তত পক্ষে চলে যাওয়ার আগে একটি প্রগতিশীল গান গেয়ে যান, যাতে আমরা সবাই উদ্বুদ্ধ হই এবং এই গানের মধ্য দিয়ে গৌতমদের যাতে এনার্জি বাড়ে। জন্মদিনে হ্যাঁ একটা আনন্দের দিন তো, হ্যাঁ, কাজী এই আনন্দের দিনে আমি ইলিশ মাছের গান গাই। বাহ 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 বাহ। ইলিশ মাছ শুধু গন্ধে বেরোচ্ছে। আমরা তো চন্দনা ইলিশে খুশি, খুশি কিন্তু মাছকে বড় হতে দেই না, না, আগেই খেয়ে আগে খেয়ে নিই। কাজী আমি বলছি যে ঘ্রাণে যে মনে করে সেই ঘ্রাণটা আসবে কি করে? কি করে? চন্দনায় সেই ঘ্রাণ আসে না। না। আর আমরা যে পদ্মার ইলিশ খেয়েছি বা গঙ্গার প্রকৃত ইলিশ যেটা আমরা এই সে খাই খাই আর কি, সেই ইলিশ এক বাড়িতে ভাজা হলে আরেক বাড়ি 10 বাড়িতে, হ্যাঁ। অন্তত 10 বাড়িতে ঘ্রাণে মমা করে। মাছের থেকে মাছের তেলে আরো বেশি। মাঝখানে অসুবিধা হবে। হ্যাঁ, সেই ঘ্রাণে মমা করে। সেই বাড়িগুলো হলো এক একটা 5-7 বিঘার নিচে একটা বাড়ি বাহ, হলো। বাহ। তাহলে 10টা বাড়ি অন্তত 50 বিঘা 50 চারিদিকে ছড়িয়ে যায়। ছড়িয়ে যায়। এটা মানে অল্প কথাই বলছি। মধুর কথা কয় ঠাকুমা, মধুর কথা কয় ঠাকুমা, মধুর কথা কয়, মধুর কথা কয় ঠাকুমা, মধুর কথা কয়, ইলশে মাছের গন্ধ নাকি ওরে বাবারে। বাতাসেতে বয়। মধুর কথা কয় ঠাকুমা, মধুর কথা কয়, ইলশে মাছের গন্ধ নাকি বাতাসেতে বয়। ইলশে গুড়ি বৃষ্টি হলো, ইলশে গুড়ি বৃষ্টি হলো, ইলশে হলো হাওয়া, ইলশে গুড়ি বৃষ্টি হলো, ইলশে হলো হাওয়া। ভুলেই গেছি আমরা সবাই, ভুলেই গেছি আমরা সবাই, ইলশে পোলাও খাওয়া। বাহ বাহ। এখন সেসব ইলশে কোথায়, এখন সেসব ইলশে কোথায়, কোন নদীতে মেলে পায় নাকি খোঁজ সেই ইলিশের, মাছ ধরে যে জেলে। আবার এই ইলিশ বক আর মাছরাঙা খেতে চেয়েছিল, আচ্ছা, কিন্তু বক মাছরাঙা এই শকুনের জন্য, শকুনদের জন্য সে কি খাওয়ার উপায় আছে? যেমন গরিব মানুষরা একটু ঝুপড়ি করে খালের পাড়ে, রেল লাইনের পাশে থাকতে চায়, কিন্তু সেই মানুষগুলোকে উন্নয়নের গ্রাসে তাদের উচ্ছেদ হতে হয়। ওই সেই তারা গরিব মানুষ হয়তো প্রত্যন্ত এরিয়ায়, প্রত্যন্ত অঞ্চলে হয়তো তার
একটু ভিটেমাটিও আছে, কিন্তু তার ইচ্ছে যে আমার বাচ্চাটাকে একটু স্কুলে পড়াবো। বাবুর বাড়িতে মা কাজ করে, বাবা রাজমিস্ত্রির জোগাড়ে দেয়। ঠিক এই ধরনের পরিবারের কথা বল। এই যে উচ্ছেদ, এই যে সকলেরা যে সে উন্নয়নের ধাপ্পা দিয়ে যে মানুষকে উচ্ছেদ করে, তার পুনর্বাসন না দিয়ে, তার পরিপ্রেক্ষিতে আমার এই ছড়া গান। মাছরাঙাকে ডাক দিয়ে কয় সাদা বড় বক, আর খাবো না পাবদা পুঁটি, ইলশে খেতে সব। মাছরাঙাকে ডাক দিয়ে কয় সাদা বড় বক, আর খাবো না পাবদা পুঁটি, ইলশে খেতে সব। ইলশে থাকে গভীর জলে, ইলশে থাকে গভীর জলে, কেমনে বড় ধরি, তুইও পারে মুইয়ে পারে, তুইও পারে মুইয়ে পারে, মধ্যে জালো দড়ি। বক মাছরাঙার সব কথা, বক মাছরাঙার সব কথা, বক মাছরাঙার সব কথা, শকুন শুনতে পেলে দুজনকে ধরে চল তোরা চল দুজনেই জেলে। বক মাছরাঙা জোরসে গলায়, বক মাছরাঙা জোরসে গলায়, অন্যায়টা কি বলো, শকুন শুধুই হেসকা টানে, শকুন শুধুই হেসকা টানে, জেলখানাতে চলো। আরে জেলখানাতে, জেলখানাতে শুনায় শকুন, জেলখানাতে শুনায় শকুন, মাছরাঙা আর বককে। এই পৃথিবী সবার তো নয়, এই পৃথিবী সবার তো নয়, দেখতে পাও না চোখে। বাহ বাহ বাহ, এই দাদা আপনি কিছু বলবেন? বলবে তো বটেই। দু চার কথা কি? ও হ্যাঁ, সেটাও ঠিক ঠিক ঠিক, কিন্তু বললো নি তো কে, আমরা তো ইংরেজি নই, আমরা তো সব বাঙালি হয়ে গেছি। চায়ের সাথে কেক দেবো বলে এনেছি। ও কাটবে কেন? ও কাটাকাটি কেক না, ও পিস আছে, পিস করা, হাতে হাতে দিয়ে দিন। ও হো পিস করা কেক। তোলো ছবি, তোলো না, ছবি তুলতে কে মানা করে? কেক শুভ জন্মদিনের আজকে গৌতমদার 180 বছরে পূর্ণ। আমি তো 100 বলে ফেলছিলাম, আশা করি 100 বছর অবধি যাবে। সুগন্ধযুক্ত কেক এসছে, এই কেক সবার জন্যে। এবং গৌতমদা আপনি তো খাবেন কি? আচ্ছা হ্যাঁ, মোড়া আছে, খোলো খোলো, একটা খোলো। হ্যাঁ, খুব একটুখানি, সামান্য একটুখানি। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু আমাদের প্রিয় গৌতম বাবু। এবার সবার জন্যই নিন, ধরুন কে কে খাবেন। শিল্পীর তালিকায় আছে, খেলাম তো। হ্যাঁ না এবার আচ্ছা খেয়ে নিন। এখান থেকে যিনি এখানে জ্যাম করেছেন তার নাম চিরদিন চক্রবর্তী। তাহলে সদস্য সমেত 8 জন। অষ্টরম্ভা, অষ্টরম্ভা তার মিছে হলে তো রম্ভা হতো না। উপস্থিত সকলকে অভিনন্দন। আজকে আমরা বিশেষ একটা দিন হিসাবে এখানে উপস্থিত হয়েছি, গৌতমদার 80তম জন্মদিন। খুবই ভালো লাগলো, কারণ আমি এরকম একটা পরিবেশে এর আগেও উপস্থিত হতে পারিনি। আজকে আমার কাছে এইখানে যে আমরা বিভিন্ন সময়ে আসি বা আমি এসেছি, তার মধ্যে আজকের দিনটা একটা উল্লেখযোগ্য দিন হিসেবে আমার কাছে অবশ্যই ভবিষ্যতে স্মৃতি হিসেবে থাকবে। আমরা আশা করব গৌতমদা যেভাবে গৌতমদার
সশরীরে এবং মানসিকভাবে শারীরিকভাবে এই ঘরে বিভিন্ন আলোচনা এবং গঠনমূলক আলোচনা, যে আলোচনার মধ্যে দিয়ে সমাজের এবং মানুষের একটা ভালো কিছু গড়ে উঠতে পারে। মানুষের কাছে অনেক হতাশা, সেই হতাশা মুক্ত একটা আলোর পথ বেরিয়ে আসে, সেই ইচ্ছা গৌতম দা এর আগেও বহুবার বলেছে। সেইখান থেকে অবশ্যই গৌতম দাকে মানে শ্রদ্ধা জানা অবশ্যই আমার জানানো উচিত এবং জানাচ্ছিও। আসছি। তো আজ আর এরকম একটা দিনে, গৌতম দার জন্মদিনে আমরা যে কজন উপস্থিত হতে পেরেছি, আমরা আশা করেছিলাম যে আরও 2-1 আসলে আরও ভালো লাগতো, কিন্তু তা সত্ত্বেও আমরা যে কজন উপস্থিত হয়েছি, আমরা উপস্থিত হয়ে গৌতম দার যে এই একটা আহ্বান, এরকম একটা অনুষ্ঠান করা দরকার, সেটা আশা করেছিল। আমরা সেইখানে আজকে আমরা সেটা সফল করতে পেরেছি। এই আশা রেখে গৌতম দাকে আবারও অভিনন্দন, পাশাপাশি মানে শ্রদ্ধার সাথে সংগ্রামী অভিনন্দন, এটা আমি না বলে পারছি না। সেই অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য আজকের মতো এখানে শেষ করছি। অজন্তা আন্টি করবো গৌতম দা একটা গান? হ্যাঁ, কি উপহার সাজিয়ে দেব, গান আছে তাই শুনিয়ে যাব, অনন্ত আমার গান, দুরন্ত আমার প্রাণ, এই তো উপহার। কি উপহার সাজিয়ে দেব, গান আছে তাই শুনিয়ে যাব, আনন্দ আমার গান, নিরন্ত আমার প্রাণ, এই তো উপহার। কি উপহার সাজিয়ে দেব, গান আছে তার শুনিয়ে যাব, অনন্ত আমার গান, দুরন্ত আমার প্রাণ, এই তো উপহার। দুঃখ জনের ভালোবাসা ছড়ানো আমার গান, স্বপ্ন দেখা ভালোবাসা দুরন্ত আমার প্রাণ, স্বপ্ন দেখা আমার দেখা দুরন্ত আমার গান, স্বপ্ন দেখা আমার দেখা দুরন্ত আমার পান, সুর আমার পরশমণি কাছেতে আমার, এই তো উপহার। কি উপহার সাজিয়ে দেব, গান আছে তার শুনিয়ে যাব, অনন্ত আমার গান, দুরন্ত আমার প্রাণ, এই তো উপহার। নমস্কার। এরকম যে গান তৈরিটাকে ভাবা যায় না, এটা কে তৈরি করলো? এটা আমার না, পরশমণি বইয়ের গান, ফিল্মের, সুকেন দাসের সুর, সুকেন দাসে দিয়ে দেয়। গানটা আমার মনে আছে, যেতে জন্মদিন, আরো গান আছে, আমি এই গানটা বেছে নিলাম। বাহ বাহ বাহ, খুব চমৎকার, চাটা খান আপনি। চমৎকার বাছা হয়েছে, সিলেকশন ইজ ভেরি গুড। এখানে আছে এখন মাধব রঞ্জন সরকার। আচ্ছা, মাধব রঞ্জনের মধ্যে দিয়ে কি সম্পূর্ণ সমাধান সম্ভব? না, আমার মধ্যে দিয়ে সম্ভব নয়। আমি একজন উপস্থাপক মাত্র, একজন মাধ্যম মাত্র। এটা নাগরিক সমাজ, সমস্ত নাগরিকের মিলিত উদ্যোগ, মিলিত প্রয়াসে এবং সকলের অংশগ্রহণ এবং সক্রিয় অংশগ্রহণে হবে এটা। কারণ এতদিন যা হয়েছে যে প্রতিনিধির মাধ্যমে হয়েছে, আমরা বলছি যে না, প্রতিনিধির কাজ করবে, কিন্তু অধিকার বা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সকল নাগরিকের কাছে থাকবে। যাই হোক, এটা আজকের এই বিষয় নয়। খুব ভালো লাগছে আজকে গৌতম বাবুর ৮০তম জন্মদিবস, এবং আমরা যে কজন এসেছি আমরা আনন্দ করে এসেছি এবং আমরা ভালোবেসে এসেছি। এটা তো অনেক বড় বিষয়, তাই না? আমরা ভালোবাসার মানুষের কাছে এসেছি, এটার
কোনো রকম বস্তুগত আদান প্রদান না থাকলেও কিন্তু যে মূল বিষয় সেটা হচ্ছে যে ভালোবাসা, যে সত্যি আমরা এখানে এই প্রতি সপ্তাহে আসছি যাচ্ছি, এবং আমি তো অনেক বছর থেকেই বহু সংস্থায় গেছি। যখনই আমি শুনেছি যে এখানে কাঙ্ক্ষিত সমাজ গঠনের নাগরিক উদ্যোগ, যে বিষয়টা আমার এই হেডলাইনটাই খুব ভালো লেগেছে। আমি জানি তো এখানকার এই সাবজেক্টটা নিয়ে আশা করি বহু মানুষজন শুনছেন, আসছেন, বলছেন। তো আমি সেই আগ্রহই শুরু করেছি যাত্রা এখান থেকে। রথীনবাবুকে ধন্যবাদ। রথীনবাবু প্রথমে আমাকে একে পাঠিয়েছেন এখানে, যে এরকম একটা বিষয় নিয়ে হয়। তো যেহেতু আমি সিরিয়াস সামাজিক বিষয় নিয়ে আলোচনা করি, মূলত যে সমাজ কি করে তৈরি হবে, সেখানে যাবতীয় সমস্যার আলোচনা, সমাধানের আলোচনা একই সঙ্গে, তো সেটা আমি এখানে করতে পারছি। তো আমরা এখন সকলে মিলে চাইছি যে এটাকে আরো দূরে ছড়িয়ে দিতে, আরো মানুষের কাছে ছড়িয়ে দিতে, সেটা কি করে করা যায়। এবং মূলত যে উদ্যোগ নিয়েছেন গৌতমবাবু, তার অনেক ধন্যবাদ ওনাকে যে উনি এই উদ্যোগটা নিয়েছেন। এবং এই বয়সেও, আমি তো এই বয়সে আমি জানি না যে সমাজের জন্য, তাই না, যে ভাবনা, সিরিয়াস ভাবনা, এরকম খুব কম মানুষ আছেন। উনি যদি আরেকটু যদি সবল থাকতেন, আমি আশা করি আরো অনেক কিছু ফিজিক্যালি করতে পারতেন। তো খুব ভালো লাগছে এখানে এসে, এখানে অনেক মানুষের সঙ্গে পরিচয় হচ্ছে, এই আলোচনাটা ছড়াচ্ছে এবং সিরিয়াস জায়গা যাচ্ছে একটা, তো সেটা যাক। এবং যেমন উনি আছেন, মানববাবু আছেন, এমন অনেক সিনিয়র মানুষ আছেন আমি সান্নিধ্য পেয়েছি, যারা বলছেন, শুনছেন, আদান প্রদান হচ্ছে। কারণ এটা আলোচনা ছাড়া, পরস্পরের মত বিনিময় ছাড়া স্পষ্টতা হওয়া সম্ভব নয়। স্পষ্টতা তখনই আসবে যখন মত বিনিময় হবে পরস্পরের সঙ্গে, সেটা এখানে শুরু হয়েছে। তো আগে তো আরো হয়েছে, আমরা আশা করি আবার নতুন করে, অনেক বছর নতুন করে শুরু হয়েছে। আবার একজনের সাথে কথা হচ্ছিল, বলে হ্যাঁ আপনি ধরে নেন নতুন করে শুরু হয়েছে, আপনি আসুন এবার দেখুন কি হচ্ছে। আপনার যে মনের কথা আছে খুলে এখানে বলুন, আমরা শুনতে রাজি আছি। আর সেখানে সময়ের কোনো লিমিটেশন নেই, আপনি যত পারেন সেখানে বলুন আপনার সমস্যাগুলোর কথা। আসুন আসুন আসুন। তো সেটা হচ্ছে, এটা চলমান থাকুক এবং গৌতমবাবু সুস্থ হয়ে উঠুন, আমাদের সঙ্গে থাকুক, এবং এই যাত্রায় আমরা সকলে মিলে অংশগ্রহণ করি। সেখানে গান, আনন্দ সবকিছু মিলেমিশে থাকুক, সাংস্কৃতিক চর্চা। ধন্যবাদ। মানবদা, আমি মন্তব্যে অবশ্য অলরেডি লিখেই দিয়েছি যে গৌতম দা দীর্ঘজীবী হন, কিন্তু একটা কথা বলা দরকার। বাংলায় একটা প্রবাদ আছে, জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে। একটা জায়গায় গিয়ে কিন্তু এই প্রবাদটাতে আমি আটকে যাই, যে মৃত্যুটা নিয়ে। মৃত্যু হয়তো তার যেদিন আছে সে মারা যাবেনি, কিন্তু কিছু মানুষ থেকে যান তার কীর্তিতে। সুতরাং গৌতম দার যে কি কীর্তি, এবং তাতে যে যিনি চিরস্থায়ী হবেন এবং বিধাতার এই প্রবাদটাকে নস্যাৎ করবেন, সেটা বিষয়ে আমি নিশ্চিত। কারণ আমি যখন প্রথম এই রাজারডায় আসি 2019 মনে হচ্ছে 2019 সালে, আমাকে তখন এখানকার ছিলেন তখন প্রফেসর সত্যব্রত চৌধুরী আমার নিয়ে এসেছিলেন। তখন আমি গৌতম দাকে দেখে ভেবেছিলাম কি করবে, কি করবে। ক্রমশ যত দিন গেছে তখনই আমার মনে হয়েছে যে এরম লোক এখনো আছে, তাহলে আমরা কেন হতাশ হচ্ছি। তখন আমার বয়স খুব কম, আমি জানি না গৌতম দার 100 বছর অবধি বেঁচে থাকেন, আমি ততদিন থাকবো কিনা, কারণ আমারও বয়স হয়েছে, আমারও 76 পেরিয়ে গেল। যাই হোক, যদি থাকি তাহলে সেই 100 বছরের ধ্বজা ওড়ানোর জন্যে আমি তো উপস্থিত হবই। সেই সঙ্গে গৌতম দার এই কর্মটাকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে পারবো, এটা নিয়ে কিন্তু আমি প্রতিনিয়ত চিন্তা করি। এই যে রাজারডার যে মিটিংটা এবং মিটিংগুলো হয় এবং যে সমাজ সংস্কার করার জন্য যে হয়, সেটা নিয়ে আমি প্রতিদিন, এমনকি আমি শয়নে স্বপনেও চিন্তা করি যে এর পরে কি হবে, কে দেখবে। যার জন্যে আমি আমার পাড়াতেও একটা আড্ডা মতন করেছি, মাসে একবার বসি ছেলেদের, ইয়াং ছেলেদের নিয়ে। তাদের এখানে যে আলোচনাটা হয়, সেই আলোচনাটা আমি তাদের কাছে ব্যাখ্যা করি এবং তারাও বলে। তাদের মধ্যে থেকে যেটা বেরিয়ে আসছে, সেই মধ্যে থেকে একটি দুটি ছেলে আমি দেখেছি এরা খুব ভবিষ্যৎ। এবং গৌতম দার এই অবদান, এই যে সমাজ সংস্কারের জন্য যে কর্মী তৈরি করে দিয়ে যাওয়া, এ বোধহয় আর কেউ করেনি কখনো।
খুব আমি আমার চোখে অন্তত পড়েনি। বিভিন্ন অর্গানাইজেশন আছে, এনজিওরা আছে, এরা আছে, তারা আমি দেখেছি, আমার বিপ্লব হালিম ছিলেন, এতে তারা করেছেন, কিন্তু একেবারে যে খোলা মনে আলোচনা, কোনো রকম রাজনৈতিক মতাদর্শের ফলোয়ার না হয়ে সোজা খোলা মনে আলোচনা করার এটা এই রাজাড্ডাতেই আমি পেয়েছি। তাই জন্য গৌতম দার দীর্ঘজীবী কামনা করে এবং গৌতম দার পাশে যাতে আমি থাকতে পারি তারও জন্য আমি সব সময় ঈশ্বরের কাছে আবেদন করছি, বলে জানাচ্ছি। ধন্যবাদ। এবার সুব্রত সাহা। গৌতম দার সঙ্গে আমার পরিচয় আমার ছোটবেলার বন্ধুর বাড়িতে 1974 সাল হবে আমার। গৌতম দার বন্ধুর ভাই আমার বন্ধু ছিলেন, ছোটবেলার বন্ধু। সেই সূত্রে তখন তো আমি একজন কিশোর, তখন আমার 13 বছর বয়স হবে। তবে থেকে গৌতম দাকে আমি চিনতাম, আসতেন আমার বন্ধুর দাদার সঙ্গে বলতেন, কথাবার্তা আসতাম, দেখতাম। তারপর থেকে আস্তে 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 গৌতম দা দেখা পেলাম না, দেখা পেলাম আবার 1990 সালে। আবার বিভিন্ন আমি কর্মজগতে অন্য জায়গায় চলে গেছিলাম। 90 সাল থেকে গৌতম দার সঙ্গে পরিচয়, ঘনিষ্ঠতা হলাম। বিভিন্ন গৌতম দার দুই একটা কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলাম। তখন দেখলাম গৌতম দার ব্যাপ্তি দেখলাম। তারপরে আবার আমি চলে গেলাম, অন্যত্র চলে গেলাম, গৌতম দার সঙ্গে আবার বিচ্ছেদ হয়ে গেল। আবার কিছুদিন আগে রাজাড্ডা গৌতম দার সঙ্গে আবার মিলিত হলাম। ভালোই লাগছে গৌতম দার এই কর্মকুশলতা সম্বন্ধে। আশা করি গৌতম দাকে আমরা আরও অনেকদিন পাবো। আশা করি গৌতম দার সঙ্গে যদি মানে আগামী আমি তো চাইছি গৌতম দার সঙ্গে আমার শেষ জীবন বন্ধু যে গৌতম দা যেন থাকতে পারেন। কিছু গৌতম দার সঙ্গে উপদেশ পাবো, কিছু আদেশ পাবো, এই অপেক্ষায় রইলাম। আমার বক্তব্য শেষ করলাম। আমাদের মধ্যে দেরিতে হলে উপস্থিত হয়েছেন শুভজিৎ দত্তগুপ্ত। আজকে এটা গৌতম দার জন্মদিন, জানা ছিল না। শুভকামনা রইল গৌতম দাকে। অনেকটা দিন আমরা একসাথে পরিচিত এবং আমার মনে আছে প্রথম পরিচয় আমাদের গৌতম দার সাথে আমার প্রথম পরিচয় হয়েছিল দেবাশিস ভট্টাচার্যকে নিয়ে, যখন ওই আমাদের কোন হলটা, ওটাতে একটা প্রোগ্রাম হয়েছিল যেখানে পূর্ণেন্দুদা সব ছিল। আরে বলো না কি থিয়েটারের উপর, তপন থিয়েটারের ওপর একটা কর্মসূচি হয়েছিল। কত সাল আমার খেয়াল নেই, গৌতমদার হয়তো মনে থাকবে, অনেকগুলো বছর মাঝখান থেকে বেরিয়ে গেছে। যার সূত্র ধরে গৌতমদার সাথে পরিচয়, তিনি আর নেই এবং তার পরিবারের সাথেও আমার সেইভাবে আর যোগাযোগ সেভাবে ছিলই না, কোনো নেই আর কি সেইভাবে। কিন্তু তার সূত্র ধরে যাদের যাদের সাথে আমার পরিচয় হয়েছিল তাদের মধ্যে দুজনের সাথে এখনো, মিতাদির সাথে এবং গৌতমদার সাথে এখনো আমার একটা নিয়মিত যোগাযোগ রয়ে গেছে। তার পরবর্তীতে গৌতমদা প্রচেষ্টা করেছে, আজকে আর বিরূপ মন্তব্য করব না, কিন্তু স্ট্রাকচারাল ডিসকাশন করতে গেলে যেটা বলতে হয়, মানে গঠনমূলক সমালোচনা করতে গেলে যেটা বলতে হয়, যে গৌতমদার লক্ষ্য ঠিক ছিল, উদ্দেশ্য ঠিক ছিল, কিন্তু প্রয়োগটা পুরো 180 ডিগ্রি উল্টো ছিল। তো তার ফলে আজ অবধি যা যা এক্সপেরিমেন্টগুলো হয়েছে এই বাড়িতে, দুর্ভাগ্য বলো বা যাই বলো, পরিস্থিতি বলো, এক্সপেরিমেন্টগুলো সফল হয়নি। ঠিক আছে, কারণ তার একটা কারণ আমি মনে করি যে দুভাবে খুব সংগঠিত ফোর্স ক্রিয়েট করা যায়। আমরা বলি না ওই আদর্শ হেন তেন, 70s হয়তো ছিল, আজকে 2025-25 এসে দুভাবে আমি দেখেছি লোকের সংগঠিত হয়। একটা সংগঠিত হয় আদর্শ ঠিক বলবো না, মেনস্ট্রিম পলিটিক্যাল মোটিভ, এবং মেনস্ট্রিম পলিটিক্যাল মোটিভের বাইরে অতিবাম, নকশাল, এই ধরনের যে ফোর্সটা, এই ফোর্সটা একটা স্টুডেন্ট লেভেল, এটাও কিন্তু কাইন্ড অফ মানে ক্ষমতার কাছেই স্যারেন্ডার। মানে ক্ষমতার তো বিভিন্ন রকম রূপ হয়, অতিবামদের শুধু যাদবপুরেই দেখা যায় কেন বা প্রেসিডেন্সিতেই দেখা যায় কেন? তার কারণ হচ্ছে যাদবপুর এবং প্রেসিডেন্সি এই জায়গায় ওরা স্থানীয় ক্ষমতার প্রতিমূর্তি। যাদবপুরের ইস্যুতে যাদবপুরের ভেতর যেটুকু হয়, যাদবপুরের বাইরে বেরিয়ে গেলে কিন্তু তারা সেই মব টানতে পারে না।
প্রেসিডেন্সির ক্ষেত্রেও তাই, কলেজের ভেতর কলেজের ইস্যুতে যা লাফালাফি হয় তাদের বাইরে বেরিয়ে গেলে সেই সংখ্যাটা একদম মানে 10-15-20 জনের মধ্যে নেমে আসে। এবং এই সংখ্যাটাও মানে যখন পাস আউট করে যায়, যখন অন্যান্য অপশনগুলো তৈরি হয়, তারা আর এটার মধ্যে এই প্রসেসের মধ্যে থাকে না। তো এটা একটা দিক। এর বাইরে যেটা মেন স্ট্রিম পলিটিক্যাল পার্টি, তাদের নেতাদেরকে চোর জোচ্চোর যাই বলুক না কেন পাবলিক, যেহেতু একটা দেনা পাওনা চাওয়া পাওয়া এক্সেট্রা এক্সেট্রা সম্পর্ক থাকে, এই ফোর্সটার সাথে কিন্তু একটা পাবলিক কন্টিনিউটি থাকে। যারা ইলেকশন জেতে, সরকার বানায়, কি বিরোধী রাজনীতিতে বসে, এটা একটা দিক। আরেকটা দিক যেটা মেন স্ট্রিম এনজিও গুলো, এই মেন স্ট্রিম এনজিও গুলো হচ্ছে ফান্ডিং আসবে কর্তা এবং মানে বেনিফিশিয়ারি এবং সার্ভিস প্রোভাইডার, এটার মধ্যেই মোটামুটি এরা আপ ডাউন করে। আজকের ডেটে যেমন এফসি সংকুচিত হওয়ার পর এদের জায়গাগুলো ব্লক হয়ে গেছে, এখন দেখবেন এদের অ্যাক্টিভিটিস একদম তলানিতে পৌঁছে গেছে। আজকে সকালেও দেবজ্যোতি দা ফোন করেছিল, ওদের একটা বড় সংগঠন ছিল কাসা, এখন অফিসটাই তালা পড়ে গেছে। এখন ওই আরেকজন আছে ওই ওপরে থাকে, কি নামটা ভুলে যাচ্ছি, ওই ভদ্রলোক মাঝে সত্যজিৎ দা, মাঝে মধ্যে সত্যজিৎ দা দরজা ফরজা করলে আবার তালা মেরে। তো তার ফলে এটা খুব প্রফেশনাল ওয়েতে চলা একটা প্রসেস, যেখানে দাতা গ্রহিতার সম্পর্কের মধ্যে দিয়ে চলে। আর একটা মেন স্ট্রিম এনজিওর পাশে। এর বাইরে যেটা হয় কিছু কিছু ক্ষেত্রে, এই যে কিছু কিছু লোক ভালো লাগার জায়গা থেকে করে। আমি একটু আগে একটা ফিল্ম ফেস্টিভ্যালে গেছিলাম, শর্ট ফিল্ম, সেখানে কিছু লোক করেছে সিনেমা, তারা নিজেরা পয়সা খরচ করে প্রোগ্রাম করেছে, এবং তারা কিছু ওই অনলাইন পোর্টাল এদেরকে ডেকেছে, এবং সেখানে তারা দেখলাম পে করে আমার কতটা ভিডিও যাবে, আমার ভিডিওর ইয়ে পাঠাবেন কিনা, এটাও একটা মোটিভ, এটাও এক ধরনের মোটিভ, যে ভাই এই পোর্টালে আমাকে দেখিয়েছে, এই আমার ছবি ফেসবুকে পোস্ট হয়েছে। মানে ফেসবুক লাইভ করার জন্য যে লোকে টাকা দেয়, এটা আমার আজকে মানে কিছু কিছু মানে যাদের ভিউয়ার্স বেশি, সাবস্ক্রাইবার বেশি, তাদেরকে লাইভ করার জন্য যে টাকা দেয় পোর্টালগুলোকে, এটা আজকে আমার এটা ধারণা চেঞ্জ হলো। এবং সেখানে যারা প্রাইজ পাচ্ছেন তাদেরকে কেউ কোনোদিন আমি দেখিনি, হ্যাঁ, তারা সবাই 3-4টে করে প্রাইজ পাচ্ছেন। এবং আমার সাথে যে আমার পরিচিত জার্নালিস্ট বন্ধুরা ছিল, সে আমায় বললো যে আমাদের তো এটাই মব, একটা পোর্টাল চালা, এটাই তো আমাদের মব। মানে কে দেখছে না দেখছে আমার জানার দরকার নেই, আমার ছবিটা উঠছে, ওটা ফেসবুকে যাবে, ওটা ওই অমুক পোর্টালে যায় দিন টাইপের পোর্টাল, নাম করে বলা ঠিক না, যাই হোক এরকম টাইপের করে সেখানে দেওয়া হবে, এই আমি সম্মাননা পুরস্কার পেয়েছি। যাই হোক, তার বাইরে দাঁড়িয়েও গৌতম দা যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, এটা সাধুবাদযোগ্য। আশা রাখি এই প্রচেষ্টা হয়তো একটা দিক নির্দেশনা পাবে। এই বাড়িকে কেন্দ্র করে অনেক কিছুই হয়েছে এর আগেও, এখানে হাটও বসেছে, ন্যায্য মূল্যের হাট, এবং বিভিন্ন সভায় বিভিন্ন অ্যাক্টিভিটিস গৌতম দা চালিয়েছে। এখন মুশকিল হচ্ছে এই ধরনের সংগঠনগুলোতে সবকিছু খুব নিউক্লিয়াস কেন্দ্রিক হয়ে যায়, এবং এই নিউক্লিয়াসের দুটো জিনিস দরকার হয়। এক হচ্ছে শারীরিক সক্ষমতা, আর দ্বিতীয় হচ্ছে পয়সা তোলার বা পয়সা ঢালার ক্ষমতা। ঠিক আছে, মানে নয় তুমি পকেট থেকে ঢালো, আর নয় তুমি তুলে ঢালো, এই দুটোই ক্যাপাসিটি। তো সেই ক্যাপাসিটির বাইরে দাঁড়িয়েও গৌতম দা যে টিকে আছে, মানে ভিজিবিলিটি আছে, এটা গৌতম দাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে। এবং আমরাও যারা বিভিন্ন সোশ্যাল মুভমেন্টে, সিভিল সোসাইটি মুভমেন্টের সাথে থাকি, কাজকর্ম করি, এগুলো আমাদেরকে অনুপ্রেরণা দেয়। গৌতম দা দীর্ঘজীবী হোক, গৌতম দা আরো অনেক দিন প্রচেষ্টা চালিয়ে যাক, এবং সেই প্রচেষ্টা গৌতম দার জীবদ্দশাতেই যেন আকার পায় সে কামনা করি, এবং আশা করি কোনো পজিটিভ চেঞ্জেসের মধ্যে এই রাজাড্ডা সমাজকে নিয়ে যেতে পারবে। ধন্যবাদ। আমাদের পর্ব শেষ পর্যায়ে গৌতম দা শুরুতে কিছু বলেছেন, আর যদি উনি 2-4 কথা বলতে চান ওনার মতো করে, সবার কথা শোনার করার পরে আজকে আমরা ওনার আবার শুভকামনা জানিয়ে আমরা সমাপ্ত। বেশ, এই বিষয়ে আমি গৌতম দাকে এটা ধরিয়ে দিই যে কি আপনি আজকে আপনার জন্মদিন, এটা রেকর্ডিংও হচ্ছে, সুতরাং আপনি আপনার যা বক্তব্য আছে বলার, যেটা আপনি এখন অব্দি বলতে পারেননি, এখন তো আজকে আপনার প্রোগ্রাম, আপনার বলার, আপনার দিন আজকে। সুতরাং আপনার জন্ম, আপনার পড়াশোনা, আপনার বাল্যকালের যে ইচ্ছে আকাঙ্ক্ষা, পুরো প্রসেসটা আপনি যদি সংক্ষেপে রেখে দেন, এটা সকলের কাজে লাগবে আপনার জীবনটাকে জানার জন্য। ভালো প্রস্তাব। রবিদাকে ধন্যবাদ যে আমার হতাশার দিনগুলোতে রবিদা কাছে এসে দাঁড়িয়েছে এবং আমাকে একটা ডেসপেয়ার, হতাশার থেকে একটা আশাব্যঞ্জক দিকে নিয়ে গেছে। এটা এ বাড়িতে নয়, ওই বাড়িতেই
সে মায়ের স্মরণ সভাই হোক, অন্য প্রোগ্রামই হোক, আমি যখনই ভেঙে পড়েছি রবিদাস সেই ভাঙা অবস্থাটাকে সামাল দিয়েছেন। আজকেও আমি এসে বললাম আমি খুবই অসুস্থ এবং আমার মনে হচ্ছে না 25 সালটায় আমি টিকব, কিন্তু খুব সৌভাগ্য যে একজন দৈবপ্রেরিত ডাক্তারবাবু ভাস্কর চক্রবর্তী নিজের থেকে আমার খবর নিয়ে চলে এলেন আমার বাড়িতে। তাই বললাম আপনাকে আমি চিনতাম না, আপনাকে বললেন আমি একজন ডাক্তারবাবু। আমি কোনো ডাক্তারবাবুকে ডাকিনি। উনি বললেন বন্ধুকে ডাকতে হয় না, বন্ধু নিজেই আসেন। আমি না মানে স্তম্ভিত হয়ে গেলাম, একজন ডাক্তারবাবু এইভাবে শুরু করছেন আমার সঙ্গে কথোপকথন আমার রোগশয্যার পাশে বসে। সেই দিন থেকেই মনে হলো যে কেউ না কেউ আমাকে মানে অকালে যেতে দেবেন না, একটা ব্যবস্থা করে কখনো রবিদা, কখনো ভাস্কর চক্রবর্তী, কখনো শুভ, মানে সহকারী একটা আপনার জুটবেই এবং তাদের সহযোগিতায় আপনি এগিয়ে চলবেন। যখনই ভেঙে পড়ি এরকম একটা দৈব ঘটনা ঘটে আর কি, যেটার ব্যাখ্যা খুঁজে পাওয়া যায় না। লোকে হাসে যে এসব কি কথা, দৈব অলৌকিক, মুচকিও হাসে, হো হো করেও হাসে। কিন্তু আমি ভেবে দেখলাম যে পৃথিবীর বয়স 450 কোটি বছর, আর মানুষের বয়স সবচেয়ে কম। সবশেষে মানুষ এসেছে এবং পৃথিবীটাকে বোঝার চেষ্টা করছে, সম্পূর্ণ বুঝে উঠতে পারেনি। কিন্তু সকালের সূর্যোদয় থেকে রাত্রিরে ঘুমিয়ে পড়ার মধ্যে যেসব ঘটনাগুলো ঘটে 95 তো হচ্ছে অলৌকিক, কোনো লোকের দ্বারা হয় না। একটা লোকবিহীন শক্তি, লোকজনিত শক্তি হলে লৌকিক আর লোকবিহীন হলে অলৌকিক। সুতরাং 95% ঘটনাই হচ্ছে অলৌকিকভাবে। আপনি জানছেন না কি নিয়মে হচ্ছে, কিন্তু একটা নিয়ম আছে, সেই নিয়মটা আমরা এখনো বুঝে উঠতে পারিনি। ওই জন্য আমরা বলি এটা একটা অলৌকিক। যেটুকু বোঝা যাচ্ছে না, লোকজনিত নয়, সেটা অলৌকিক। এতে হাসবার কিছু নেই, এটা একটা বিজ্ঞান। তো সেই বিজ্ঞানভাবে আমি সাহায্য পাচ্ছি এবং আবার এগিয়ে চলছি। এর জন্য সবাইকে ধন্যবাদ যে আমাকে পাশে এসে এই সাহায্যগুলো করেন। মাধববাবু যেটা বলছেন যে ছোটোর থেকে আজ অব্দি একটু সংক্ষেপে যদি বলেন, সেটা হচ্ছে যে আমি মায়ের কাছে শুনেছি যে তোর বেঁচে থাকার কথা নয়, কিন্তু বাঁচিয়ে দিচ্ছে কেউ। যেমন 2.5 বছর বয়সে প্রচণ্ড টাইফয়েড হলো। তখন টাইফয়েড হচ্ছে মৃত্যু মুখে যাওয়ার মতো অসুখ। 2.5 বছর বয়স মানে সেই 48। কিন্তু বডি বার করে দেওয়া হয়েছে ঘরের বাইরে, শুধু ডিস্টিল্ড ওয়াটার খেতে দিয়েছে ডাক্তারবাবু, কোনো খাদ্য নয়, ওষুধ নয়। বলছে আগে ও এটাকে সহ্য করুক, ডিস্টিল্ড ওয়াটারটা খেয়ে সহ্য করুক, তারপরে কিছু ভাবা যাবে। সেই ডিস্টিল্ড ওয়াটার খেয়ে খেয়ে আমি উঠে বসলাম, যাকে ঘরের বাইরে বার করে দেওয়া হয়েছিল যে হি ইজ গোয়িং। তাই বেঁচে থাকার কথা নয়, তবু একটা না একটা উপায়ে আমি বেঁচে যাচ্ছি। এরম 1962 সালে স্কুল ফাইনাল পরীক্ষা দিয়েছি, প্রি ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি আশুতোষ কলেজে। সকাল 10:40 ক্লাস, 10:30 বেজে গেছে। বাস থেকে নামবার সময় মনে হলো বাসটা থামা অবধি অপেক্ষা করাটাও দেরি, সুতরাং ফার্স্ট গেট থেকে ঝাঁপ মারলাম। সবাই বলল মরে গেল, মরে গেল। কেন না,
যেটা হয় ফার্স্ট গেটে পড়লে পেছনের চাকাটা বডির ওপর দিয়ে চলে যায়। তো ফুটপাতে যারা দাঁড়িয়েছিল তারা চেঁচাচ্ছে, মরে গেল মরে গেল, মানে পেছনের চাকাটা ওর বডির ওপর উঠছে। কিন্তু ড্রাইভার এই চিৎকারটা শুনে বুঝেছে নিশ্চয়ই চাকার মধ্যে কেউ চলে গেছে। ও গাড়িটাকে একদম সাইডওয়ে করে দিল, মানে এত জোরে স্টিয়ারিং ঘুরিয়েছে যে বাসটা এরামের জায়গায় এরাম হয়ে গেছে। বডির ওপরে উঠলো না, পায়ের ওপর দিয়ে চলে গেল, এখান দিয়ে না গিয়ে পায়ের ওপর দিয়ে চলে গেল। আমার বেঁচে থাকার কথা নয়, তবু বেঁচে আছি। 1962-তে এইটা ঘটলো। 64-এও ওই একই ঘটনা, মানে কলেজ নয়, একটা প্রোগ্রামে যাচ্ছি। ওই তাড়াহুড়োয়, যে তাড়াহুড়ো করে বাস থেকে নামবো, সেই ফার্স্ট গেট, মানে ব্যালেন্স রাখতে না পেরে ঘষটাতে গিয়ে ওই ইলেকট্রিক পোস্ট আছে ফুটপাতে, ওটাতে গিয়ে ধাক্কা হলো। মাথা পেটে গলগল করে রক্ত বেরোচ্ছে। কি ডাক্তারখানায় নিয়ে যাবে, কে করবে? তখন সন্ধ্যেবেলা এক মহিলা কাঁদতে লাগলেন যে কি হবে এখন, কি হবে? ও ভাই কে আছো? তো সেই ধরা করা করে স্থানীয় সেবা সদন হাজরায় যে অন্তত ফার্স্ট এডটা দিন, যে ব্যান্ডেজ, ইঞ্জেকশন। এই বেঁচে থাকার কথা নয়, তবু বেঁচে আছি। আমার এই ঘটনাগুলো বড় মনে রেখাপাত করেছে যে কেন বেঁচে আছি। বেঁচে থাকার কথা নয়, বেঁচে আছি, কিন্তু কেন বেঁচে আছি? কিসের পারপাস? আমার দ্বারা কি হবে? নরেন 39 বছরেই বিশ্ব বিজয় করেছে, আমি নরেনের ডবল বয়স বেঁচে আছি, কি করেছি? কিছুই না। তাই বারে বারে বলি, মা আমি অনেক বেঁচে আছি ঠিকই, কিন্তু কিসের জন্যে? এই প্রশ্নটা আমাকে কুড়ে কুড়ে খায়। আজকে সবাই আমাকে ভালোবেসে বলছেন, গৌতম দা একটা চেষ্টা করছেন একটা পথ খুঁজে বার করার, কিন্তু অবাক বিস্ময়ে দেখলাম আমার থেকে অনেক সিনিয়র সূর্যাংশু ভট্টাচার্য মহাশয়, জাতীয় শিক্ষক, প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড শিক্ষক, তার 91 বছর বয়স। তিনি এই কথাটা বহু আগেই অনুধাবন করেছেন, করে ফোরাম ফর পিপলস ইনিশিয়েটিভ তৈরি করেছেন, করে একটা ম্যাগাজিন চালাচ্ছেন। সেই ম্যাগাজিনটার বয়স হয়ে গেল অনেক। তাই বলছি যে আমি যেটা ভাবছি যে আমি করছি, দেখা যাচ্ছে না, আমার আগেও সেটা শুরু হয়ে গেছে। এই গণ উদ্যোগ, পত্রিকাটার নাম গণ উদ্যোগ। তাই ভাবছি যে যারা আমাকে প্রশংসা করছেন তাদের এটা নলেজে থাকা উচিত যে আমারও পূর্ববর্তী লোক এগুলো শুরু করেছেন। তবে কি, আমি সূর্যাংশুবাবুকে এখানে জন্মদিনে সংবর্ধনা দিয়েছি এবং ওনাকে আমি প্রণাম করে বললাম যে আপনার হাতে মানপত্রটা দিতে পারলাম না, খুব আফসোস রয়ে গেল। উনি বললেন, ওসব কথা আমার ভাল লাগছে না, আমি আজকে যা পেয়েছি তার তুলনা নেই। এতটাই উনি প্লিজড, বলছেন ওসব নিয়ে আমি ভাবছিই না, আমি আজকে যা আনন্দ পেয়েছি এর কোনো তুলনাই নেই। তা উনি 91 বছর বয়সে পৌঁছলেন এবং সম্বর্ধনা পেলেন বন্ধু বান্ধবের কাছ থেকে, শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে, এবং আমাকে ওই শিক্ষাটা দিয়ে গেলেন যে আপনি ভাবছেন কিছু করার নেই, সব সময় চলে গেল, এবং ধমকও দিলেন যে এতটা হতাশ হবার কি আছে, আমি তো এখনো সক্রিয় রয়েছি, আপনিও সক্রিয় থাকবেন। এটা একটা শুভেচ্ছা, কিন্তু সেটা কার্যকরী করা, মন দিয়ে ওষুধ খেয়ে চিকিৎসা করে, সেই চেষ্টাটাও তো দরকার। সেই জন্য ওনাকে ফোন করেছিলাম যে সূর্যাংশুদা আমার প্রণাম নিন, আমি জন্মদিন পালন করব। বলে না, আমি যেতে পারবো না, খুব রিস্ক হয়ে যাবে। আমি বললাম ঠিক আছে, আশীর্বাদ করুন। তা এই যে সব শুভাকাঙ্ক্ষী
মানুষজনের আশীর্বাদ পাচ্ছি। সেদিন মনতোষ দাশগুপ্ত মশাই এসেছিলেন 5ই চৈত্র, যেদিন লালু এবং আমি একসাথে জন্মদিন পালন করবো বলে স্থির করলাম। মনতোষ দা বলছেন আমি তো এখন রামকৃষ্ণ মিশনের মধ্যে রয়েছি, না আশ্রম, তা আমি কি করে যাব। কিন্তু দেখলাম 8টার সময় শেষ মুহূর্তে মনতোষ দা এসে হাজির এবং বললেন আমি সময় চুরি করে এসেছি, একটু বাজে কথা বলে এক ফাঁকে পালিয়ে এসেছি, আমাকে আবার গিয়ে হাজিরা দিতে হবে, আমি বেশিক্ষণ থাকবো না। উনি যাবার সময় বলে গেলেন সেই জন্মদিনটাই জন্মদিন যেটা অন্য লোক মনে করে। আপনার জন্মদিন তো আপনি মনে রাখবেনই, যখন আপনার জন্মদিনটা অন্য লোক মনে রাখে তখন বুঝতে হবে আপনার জন্মে কিছুটা কাজ হয়েছে। কথাটা খুব মনে ধরল যে বন্ধু বান্ধবরাই জন্মদিন স্মরণ করে যদি করে সেটা অনেক তাৎপর্যপূর্ণ। নিজে নিজে এই আজকে আমার জন্মদিন এসো। আর একটা কথা বললেন গৌতমবাবু, গাভাস্কার অনেকগুলো সেঞ্চুরি করেছে, আপনি অন্তত একটা সেঞ্চুরি করবেন তো, গাভাস্কারের মতো অত সেঞ্চুরি করতে হবে না, আপনি অন্তত একটা সেঞ্চুরি করবেন তো। ওনার কথাগুলো এত হৃদয়ে ছুঁয়ে যায়, খুবই ভালো লাগলো। চলেও গেলেন, কিন্তু একটু মণিমুক্ত ছড়িয়ে গেলেন যাওয়ার আগে। তা এইভাবে আমি প্রেরণা পাচ্ছি নানান জনের কাছ থেকে এবং বললাম স্যার এটা একটা অদ্ভুত পরম্পরা, যে রানী রাসমণির বংশের আমি বংশধর, সেই বংশধর অনিমা বিশ্বাস এই ট্রাস্টটা তৈরি করেছেন। তাহলে একজন মহিষী রানীর বংশধর হিসেবে মা একটা ট্রাস্ট তৈরি করলেন, আর আপনি সেই রামকৃষ্ণ মিশনের অধ্যাপক হিসেবে ট্রাস্টের সভাপতিত্ব করছেন। এ একটা অদ্ভুত পরম্পরা যে স্রষ্টা এবং সভাপতি একটা পরম্পরায় জড়িয়ে আছে। তাই আবেদন করছি এই ট্রাস্টটা যাতে উল্লেখযোগ্য ভূমিকা নিতে পারে, জনকল্যাণ করতে পারে। ট্রাস্টের নামও তাই, সর্বজন কল্যাণ, অনিমা মণ্ডল সর্বকল্যাণ ট্রাস্ট। এইটাই জন্যে বলছি, জনমঙ্গল সমিতি আছে, সমাজ মঙ্গল আছে, প্রাণী মঙ্গল আছে, এরকম অনেক বিচ্ছিন্ন বিচ্ছিন্ন সমিতি আছে, কিন্তু পৃথিবীটা মানুষ একা বাঁচতে পারে না, তাকে গাছপালাও দরকার, তার পশু পাখিও দরকার, তার মানুষও দরকার, তার সমাজ দরকার। অর্থাৎ সর্বকল্যাণ না হলে প্রকৃত কল্যাণ হয় না। এবং ট্রাস্টের নামটা এই জন্যেই যে লালু একজন প্রাণী, কিন্তু যেহেতু সে এই পরিবারের সুখ দুঃখের সঙ্গে বড় হলো, সুতরাং আমার জীবনের সঙ্গে সে জড়িয়ে গেল, তাহলে ওর কল্যাণটাও আমাকে ভাবতে হবে। সে যতটা পেরেছে আমাদের কল্যাণ সাধন করেছে, আমাদেরও উচিত ওর কল্যাণ ভাবা। এবং অদ্ভুতভাবে ঘটনা হচ্ছে, যে পাখিগুলো আমাদের বাড়িতে রয়েছে তারা নিরন্তর লালু দাদা লালু দাদা বলে ডাকে, জানেন, এবং সেই ডাকের মধ্যে একটা কাতর ধ্বনি আছে, যেন আমি আক্রান্ত, তুমি এসো, লালু দাদা। এবং লালু ওই কাতর ধ্বনি শুনে কিন্তু ছুটে আসতো, যেখানেই থাকুক, কি হয় বেজি এসছে, নয় বেড়াল এসছে, নয় অন্য কিছু এসছে, ওরা আক্রান্ত, সেই আক্রান্ত হিসেবে লালু ছুটে যেত যে কে এসছে দেখতে। তাই বলছি যে এই জিনিসগুলো আমার চোখের ওপর ঘটেছে, যে আমি ওদের ডাক জানি না, কিন্তু ও আমার কথা বুঝে চলে আসছে, লালু দাদা কথাটা বুঝে লালু দাদা চলে আসছে। এই যে ওদের প্রাণীদের মধ্যে সংযোগ চলছে, আমি অভিভূত যে ও যে আক্রান্ত এটা বুঝে লালু একজন প্রাণী চলে আসছে এবং উদ্ধার করছে। এই যে সুন্দর সম্পর্কটা দেখেছি, যেদিন স্মরণ করলাম লালুকে ওদের নামে, মুনিয়া, বুলবুলি, টুতুহুতু, দুষ্টু,
এই নামেই হলো, স্মরণের আহ্বানটা হলো যে আমরা তোমাকে স্মরণ করব, তুমি এসো। তা এই ধরনের আমি বলছি যে সর্বকল্যাণের কথা ভেবে আমি কর্মসূচিগুলো সাজাই, যে ট্রাস্টের আন্ডারে এই বাড়িটা আছে আর প্রোগ্রামগুলোকে ব্যাকিং করে ট্রাস্ট। কিন্তু শুভ যেটা বলতে চাইছে যে ট্রাস্টটাকে তুমি যদি রেজিস্ট্রি না করো, ফান্ডটা আসবে কোত্থেকে, কল্যাণমূলক কর্মগুলো হবে কোত্থেকে? সুতরাং একটা পদক্ষেপ সম্পূর্ণ করো। শুধু মা করে গেছে বললে তো হবে না। এই যে আমার বন্ধু বান্ধবরা এগিয়ে এসে অনুপ্রাণিত হয়ে ট্রাস্টটাকে সুগঠিত করতে হবে, এরম আর একজন এসেছিলেন, বাংলা পক্ষ করেন অরূপ দত্ত, সে মানে আমার প্রতি অভিভূত, কিন্তু হঠাৎ কি কারণে তিনি সরে গেলেন, বললেন না আমি আর আপনার সঙ্গে নেই। আমাকে অশ্রদ্ধা করেন না, কিন্তু প্রোগ্রামে আর আসেন না। তাই এরম বন্ধু পাচ্ছি, আবার বন্ধু হারাচ্ছি, কিন্তু আপনাদের কল্যাণ কামনাটাকে আমার মাথায় নিতে হচ্ছে যে ট্রাস্টটা যদি বাঁচে তাহলে এই ছোট ছোট সংগঠন, যেটা রবিদা বললেন যে প্রচুর ব্যয় সাপেক্ষভাবে ভারত সভা হল বা অন্য ঘরগুলো হাতছাড়া হয়ে যাচ্ছে। এখানে একটা ঘরে 30 জন লোক ভালোভাবে বসতে পারে, ওখানে হয়তো 100 জন বসে ভারত সভার ওই ঘরে, সেই হিসেবে একটু ভাড়া বাড়তেই পারে, কিন্তু 500 বা 1000 এগুলো সংগঠনের পক্ষে দেওয়া সম্ভব না। তো সেখানে আমাদের কোনো চাপাচাপি নেই যে আচ্ছা আমরা কনসিডার করব। ফলে বহু সংগঠন সময় চায়, একটা সপ্তাহে মাত্র 7 দিন, সেই দিনগুলোকে ভাগ করে দিতে হয়। একজন 3-4টে করে দিন বুকিং করে, কিন্তু এইগুলো বলেছি যে ওরমভাবে করবেন না, অন্যদের কথাও ভাবুন। একাই যদি 8টা দিন নিয়ে নেন, আমার পক্ষে অন্যদের দিতে অসুবিধা। তবু আমি এই রবিবারটা খালি রেখেছি, যেমন আজকে আমাদের অনুষ্ঠানটা হলো, এরম রবিবারগুলো পরের রবিবারে যেরকম আমরা বসবো, রবিদা আসবেন, মনোজদাকেও বলছি যে ফিউচার প্ল্যানিং শুধু আলোচনা করলে হবে না, সারা বছরের এই প্রোগ্রামটা আমরা করব, এই প্রোগ্রামটা আমরা করবো, এবং কোন মাসে করব, সুটেবল ডেটে করব, এই সারা ইয়ারের প্ল্যানিংটা দরকার। নাহলে লন্ডভন্ড হয়ে যাচ্ছে, কখন এটা করছি কখনো ওটা করছি। 30 তারিখটা আমরা এই জন্যেই ব্যয় করছি যে একটা ইয়ার লং প্ল্যানিং। কারণ রাজারটা তার 12 বছর পূর্ণ করেছে 12ই মার্চ, 12 বছর তার পূর্ণ হলো। সেই জন্যে 12 বছর পূর্ণ করার একটা বর্ষব্যাপী প্রোগ্রাম তৈরি করতে হবে, এবং সেখানে আপনাদের মতামত খুব জরুরি যে কোন কোন পরিকল্পনাগুলোকে নিলে, ছাত্র সমাজকে ডাকলে, তাদের নিয়ে বসতে পারলে, হয়তো এইখানে 30 জনে হবে না, তো আমরা একটু বড় ঘর ভাড়া নিলাম যাতে অন্তত 100 জন বসতে পারে। এইভাবে এগোতে হবে আমাদের। আমি একটু অনুপ্রাণিত হয়েছি আপনাদের কথাবার্তায়, যে দেখি কষ্ট করে একটু বাঁচি, যদি ট্রাস্টটাকে রেজিস্টার করা যায়, একটু ফান্ড কালেকশন করা যায়, তাহলে আপনাদের মনোনীত প্রোগ্রামগুলো, রবিদা প্রচুর অভিজ্ঞ লোক, পলিটিক্যাল পার্সন, আমরা যেটা করেছি একটা আবেগ, যে আদর্শ, তার জন্যে কেরিয়ার ছেড়ে দিয়ে গ্রামে গঞ্জে গিয়ে কাজ করেছি। কিন্তু সেটা এই পাওয়ার পলিটিক্স, শুভ যেটা বারবার বলছেন, মেন স্ট্রিম পলিটিক্স, সেখানে এগুলো খাপ খায় না। আমরা প্রান্তিক জনগণের কাছে গেছি ঠিকই, কিন্তু তারা একটা প্রলোভনের মধ্যে রয়েছে, এইটা পাবো, ওইটা পাবো, এইটা চাইবো, ওইটা পাবো। সেখানে তো আমরা কিছু করতেই পারছি না। তবুও বলবো যে ইউএনও, ইউনাইটেড নেশন, আমাদের এই প্রান্তিক কার্যগুলো দেখে একটা ওরা লিস্ট করে সারা ওয়ার্ল্ডের উল্লেখযোগ্য সংগঠন, কেউ প্রাণী কল্যাণ, কেউ নারী কল্যাণ, কেউ শিশু কল্যাণ,
এইরকম নানান সংগঠন আছে। তো তো পরিবেশ আন্দোলনের জন্যে সারা বিশ্ব থেকে 500টা সংগঠন বাছা হয়, তার নাম গ্লোবাল 500। গুগলে চাপ দিলে, বোতাম টিপলে পাবেন স্কুল অফ ফান্ডামেন্টাল রিসার্চ গ্লোবাল 500 লিস্টেড হয়েছে। এই অনন্য সম্মানটা পাওয়া গেছে আমাদের কাজকর্মের দরুন। আমার সঙ্গে কোনোই জানাশোনা নেই কেন্দ্রীয় সরকারের চ্যানেল করে পৌঁছনোর, কিন্তু কোনো একজন মন্ত্রী বা কোনো একজন শুভাকাঙ্ক্ষী পলিটিশিয়ান আমাকে ভালোবেসে, আমার সংগঠনকে ভালোবেসে ইউএনওতে একটা রিপোর্ট পাঠিয়েছেন যে ভারতবর্ষে এরম একটি সংগঠন প্রান্তিক জনগণকে নিয়ে কাজ করে সফলতা পেয়েছে, এবং সেইটা রিপোর্টটার সঙ্গে একটা ছবি গেছে। সেটা হচ্ছে স্বয়ং প্রধানমন্ত্রী রাজীব গান্ধী তার মায়ের নামে যে পুরস্কারটা পরিবেশের জন্য, ইন্দিরা গান্ধী বৃক্ষমিত্র অ্যাওয়ার্ড, তিনি স্বয়ং সেই পুরস্কারটা আমাদের হাতে তুলে দিচ্ছেন দিল্লিতে। এই ছবিটাই ইউএনওতে গেছে এবং ওদের দৃষ্টি আকর্ষণ করেছে। হঠাৎ কোথাও নাম নেই ধাম নেই, রাজীব গান্ধী একটি লোককে ডেকে বলছে এই না পুরস্কার, কে? তখন ওরা তদন্ত করে দেখেছে যে না, উনি কাজ করেছেন। তাই বললাম আমার কোনো চ্যানেল নেই, রাজীব গান্ধীকেই বা কে পরামর্শ দিল যে এদের পুরস্কার দিন। এইগুলোকে আমি দৈব বলি, অলৌকিক বলি, যে এই অলৌকিক করুণা বা কৃপাগুলো আমার জীবনে ঘটেছে, এটা অস্বীকার করা যায় না। তা সেইগুলো আমাকে অনুপ্রাণিত করে যে আরও কিছু কাজ বাকি আছে। একটা পুরস্কার পেয়েছি বলেই থেমে যাওয়া যায় না। আমাকে টিএন সেশন, যিনি নির্বাচন কমিশনার ছিলেন পরে, উনি প্রথমে ছিলেন এনভায়রনমেন্ট সেক্রেটারি। তা আমি তো জানি না, আমি পরিবেশ দপ্তরের কর্মী হিসেবে গেছি। তো বলছেন কি কাজ করছেন? আমি খরা এলাকায় প্রচুর বৃক্ষরোপণ করেছি আমরা, যাতে খরা ভাবটা কাটে। বৃক্ষ মানেই জলকে আহ্বান করবে। কত গাছ বসিয়েছেন? কয়েক হাজার। কটা বেঁচে আছে? আমি না উত্তর দিতে পারিনি। আমরা গাছ বসাবার কথা ঢালাওভাবে রেডিও টিভিতে বলি, উনি এত ছোট্ট প্রশ্ন করলেন না যে আমি থেমে গেলাম। কটা বেঁচে আছে? সার্ভাইভাল রেট কত? আমরা এই মুহূর্তে আমি বলতে পারছি না। আমাকে বুঝিয়ে দিলেন উৎসাহ ভালো, ফলো আপ আছে। এই যে কথাটা ফলো আপ, আমরা প্রচুর অনুষ্ঠান করি, ফলো আপ নেই। পরের দিন কি হলো কেউ জানে না। উনি একটি কথা আমার অন্তরে ঢুকিয়ে দিলেন, গাছপালা পুঁতেছেন ঠিকই, ফলো আপ আছে। কটা বেঁচে আছে বলুন? এই যে ক্ষুদ্র ক্ষুদ্র জ্ঞান আমার মধ্যে এলো, যেটা মাধব বলছেন, আপনি জিস্ট করে বলুন। তা এই হচ্ছে জিস্ট, যে আশুতোষ কলেজের শুরু থেকে ওই প্রতিষ্ঠানটা করেছিলাম 1964-এ। সেই প্রতিষ্ঠান আজকে ইউএনওর গ্লোবাল 500-এ লিস্টেড হয়ে গেছে। এখন সেই জায়গায় একটা অ্যানুয়াল কন্ট্রিবিউশন দেয় এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট, মাসে 5 লক্ষ টাকা, তার মানে অ্যানুয়াল 60 লক্ষ টাকা সংগঠন পায়। তো কত ভালো কাজ করা যায় বলুন তো। কিন্তু এই টাকাগুলো তো 9-6 হয়, তছরূপ হয়। এই যে খ্যাতির জন্য টাকাটা পেলাম, আজকে যারা এটা চালাচ্ছে পুরো পার্সোনাল বেনিফিটের জন্য। ক টাকা সত্যিকারের কাজে ব্যয় হয় জানি না। তা এইগুলো একটা তদন্ত হওয়া, সমীক্ষা হওয়া দরকার। কিন্তু করবে কে? এইসব কাজগুলো করবে কে? ওই যেটা বলছেন যে উপযুক্ত দক্ষ কর্মী তৈরি করতে হবে, ইয়ং। যেমন আমাদের মধ্যে আজকে সুব্রত উপস্থিত আছেন, আমার তুলনায় অনেক তরুণ। এরকম আরও কিছু তরুণ
যদি একটা একটা দায়িত্ব নেন, আমি এই দিকটা দেখব, আমি এই দিকটা দেখব, তাহলে এই ট্রাস্টটাকে কেন্দ্র করে আরো অনেকগুলো ভালো পরিকল্পনা হয়। এই আশা ব্যক্ত করে সবাইকে এখানে আসার জন্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার। সাথে আজকে গৌতমদারের শুভ জন্মদিন আমরা উপস্থিত হতে পেরে সকলে খুব আনন্দিত বোধ করছি এবং আজকের যে অনুষ্ঠান পর্ব এখানে সমাপ্ত ঘোষণা।